এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সিলেট শহরের অন্যতম সুন্দর নগরী জাফলং। প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটুকু ঢেলে দিয়েছে এখানে। আর জাফলং নগরীর এক প্রাচীন জমিদার বাড়ি নামে আখ্যায়িত মির্জা মহল। কথিত আছে এখানকার বর্তমান উত্তরসূরি মির্জা সাইদ আহমেদ, মির্জা জাহিদ আহমেদ আর মির্জা ফরিদ আহমেদের পূর্বপুরুষদের একজন সুবিদারি আমলে এই অঞ্চলের অধিপতি ছিলেন। মির্জা মহলটাও তখনকার যুগেরই স্থাপত্য। 2 তলা বিশিষ্ট সে ভবনটা 30 একর জমির উপর স্থাপিত। দুপাশে স্বচ্ছ পাথরের ল্যাকের মৃদু কলরব আর দূর পাহাড় থেকে ভেসে আসা পাখালির গুঞ্জন। তিহুরা এসে পৌঁছেছে সন্ধ্যার কিছুটা আগে। যদিও বাড়ির প্রবীণ সহ নিহিতরা তার থেকেও ঘণ্টাখানিক আগে পৌঁছেছিল। বর্তমানে ঘড়ির কাঁটায় রাত 8টা চলমান। 2 তলার বিশাল এক রুমে বিশ্রাম নিচ্ছিল তিহু সহ বাকি নমিনেরা। ফুট করেই দরজায় এসে কড়া নাড়ল কেউ। সবার হয়ে নাহা বলল, কে? আপা, আমি ফুলি। ভেতরে আয়। ভেতরে প্রবেশ করলো শাড়ি পরিহিতা এক কিশোরী কন্যা। তাকে দেখে নাহা বলল, কিছু বলবি? আপনাদের দাদি যান নিচে ডাকছেন। নানু? হুম। আচ্ছা তুই যেতে লাগ, আমরা আসছি। অনুমতি পেয়ে সম্মতিসূচক মাথা নাড়িয়ে সেখান থেকে প্রস্থান করলো ফুলি। অন্যদিকে এত ছোট একটা মেয়ের পরনের শাড়ি দেখে অবাক দৃষ্টিতে চেয়ে তিহু বলল, এতটুকু একটা মেয়ের শাড়ি পরে? পাশ থেকে রাফা বলল, এরা এমনই বৌমনি, পিচ্চুটু বুড়া সবাই শাড়ি পরে। কি বলো? এটা একটা ট্রেডিশনাল। ট্র্যাডিশন? এ কেমন ট্র্যাডিশন? ও তুমি বুঝবে না। বেশি বক বক না করে বৌমণি আর সরি বড় বৌমণিকে নিয়ে আয়। ওরা এখানকার নতুন, কিছুই চিনবে না। বলে নাহা দ্রুত সেখান থেকে যেতে নিতেই তার বলা কথাটা খপ করে ধরে বসল নিহিত। বড় বৌমনি মানে? নাহা বেরিয়ে যেতেই বলল, মানে তোর মাথা আর আমার মুন্ডু। বেশি প্রশ্ন না করে রিশাদকে নিয়ে আয়। নাহা চলে গেল। নিহিত আর কথা বাড়াল না, তবে ফোন দিয়ে এঁটে রাখলো পরবর্তীতে নাহাকে ফাঁকা পেলেই ধরবে। রাফা আর নীরা তিহু আর মাহাকে নিয়ে নূরজাহান বেগমের কক্ষের দিকে গেল। তারা বেরিয়ে যেতে রিশাদের উদ্দেশ্যে নিহিত বলল, এই ব্রো, চলো আমরাও যাই, দেখি আমার ওয়ান অ্যান্ড অনলি সুইট হার্টটা কি বলে। চলো তোমার সুইটারের সাথে আমি একটু সখ্যতা করে আসি। নিহিত হালকা হেসে রিশাদের কাঁধে হাত রাখলো। রিশাদও নিজের অপর হাতটা রাখলো নিহিতের বা কাঁধে। নূরজাহান বেগমের রুমের সামনে সে থামল তিহু। ভেতর থেকে শোনা যাচ্ছে অনেক মানুষের কথোপকথনের গুঞ্জন। পাশ থেকে ফুলিয়ে ডেকে বলল, ভাবি যান কিছু মনে করিয়েন না, তবে মাথায় ঘোমটাটা টেনে দিন। দাদি যান আবার বাড়ির বউদের মাথা খোলা রাখা পছন্দ করেন না। তিহু তার জবাবে মুচকি হেসে ওড়নার পাড়টা মাথার উপর সামান্য টেনে দিল। অতঃপর প্রবেশ করলো কক্ষটিতে। কক্ষটা বেশ বড়সড়। ভেতরে ঢুকে এসে দেখতে পেল সেখানে উপস্থিত খান বাড়ির সকলে, সাথে আরো অজানা অনেক সদস্য। সবাই তার দিকে তাকালে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল সে। জোরপূর্বক হাসির চেষ্টা করে সামান্য গলা খাকারি দিল। অতঃপর একে একে সবার উদ্দেশ্যে সালাম দিতে শুরু করলো। সালাম পর্ব শেষে নূরজাহান বেগম তাকে হাতের ইশারায় করে নিজের দিকে ডাকলেন। তিহু মুচকি হেসে এগিয়ে গেল সেদিকে। কাছাকাছি আসতেই নূরজাহান বেগম হাত বাড়িয়ে তাকে নিজের বেশ কাছাকাছি এনে বললেন, কি ব্যাপার হুড়পুরি? শুনলাম তুই নাকি আমার বরটাকে নিজের রূপে পাগল বানিয়ে ফেলেছিস। আমার সাথে তো কথাই বলছে না ঠিক মতো, শুধুই তোর কথা। তার এমন কথায় তিহু অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো। কুচকানো চামড়ার মুখশ্রী মোটা ফ্রেমের চশমায় আবৃত নূরজাহান বেগমের বৃদ্ধ হয়ে গেলেও তাকে দেখে অনুমান করা যায় বয়সকালে বেশ সুন্দরী ছিলেন তিনি। তিহু তো ভেবেছিল তিনি হয়তো বেশ গুরুগম্ভীর হবেন, খানিকটা স্টার সিরিয়ালে দেখা নানির শাশুড়িদের মতো। তবে তার আনুমানিক চরিত্রের ভিন্নতা দৃষ্টিগত হতেই মুচকি হাসল সে। তুমি আমাকে হুড়পড়ি বলছো? নিজেকে দেখেছো কখনো তুমি? তুমি আমার থেকে দ্বিগুণ সুন্দরী সুইটহার্ট। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না। তা এবার নিজের সুন্দর নামখানা বলো দেখি। আমি কই তেল দিলাম? যেটা সত্যি সেটাই তো বললাম শুধু। পাশ থেকে জুনাইয়া বলল, দাদিজান কিন্তু আমার সুপারহিট, কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবা। যাই হোক, এবার নিজের নামটা বলো তো শুনি। আর হ্যাঁ, আমাকে নিয়ে কনফিউজ হও না, আমি তোমার বরের মেজো মামার একমাত্র মেয়ে, মির্জা জুনাইয়া, তোমাদের জুনুপু।
জোনাইয়ার এমন কথায় মুচকি হাসল তিহু। আমি নুরাইন, নুরাইন হক তিহু। মাশাল্লাহ, নামের মতো সুন্দরী তুমি। তিনি আলগোচ্ছে একটা উষ্ণ চুমু খেলেন তিহুর প্রশস্ত ললাটে। তার এমন কাণ্ডে নাহা নাক ফুলিয়ে নীরাকে ধাক্কিয়ে জোরে জোরে বলল, দেখ দেখ নীর, আমরা কতদিন পর আসলাম, সেদিকে ওনার হুঁশ নাই, অথচ নাত বউকে কি যত্নটাই না করছে। পাশ থেকে রাফা অভিমানী কণ্ঠে বলল, আর তোমাকে তো কেউই চেনে না। তাদের সাথে যোগ দিল জোনাইয়াও। হ্যাঁ হ্যাঁ একদম, আমিও তো কতদিন পর পরশু শ্বশুরবাড়ি থেকে ফিরলাম। কই আমাকে তো একটিবার ডেকেও শুনলো না যে জুনু কেমন আছিস, আর দেখ নাত বউকে কি যত্নটাই না করছে। জোনাইয়ার কথায় পাশ থেকে তার ভাই জুনায়েদ বলল, তোরা মেয়ের এত হিংসুটে কেন রে? তাকে ধমকে নাহা বলল, তুই চুপ থাক। ওই আমি তোর বড়। তাই তা কতদিনের? গুনে গুনে 4 ঘন্টার। তার কথায় তার ছেলের হাসি হেসে নাহা বলল, 4 জন্মের বড় হলে তোর আমি সম্মান দিতাম না, আর কই 4 ঘন্টা। তাদের এমন বাঘ বিতণ্ডার মধ্যে নূরজাহান বেগম তাদের থামিয়ে বললেন, আরে আরে, থাক থাক, আয় দেখি, সবটা আমার বুকে আয়। তার কথা বলতে দেরি সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ল তার বক্ষদেশে। নূরজাহান বেগম হাত প্রসারিত করে জায়গা দিলেন সব কটাকে। শুধু দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল মাহাকে। তা দেখে নূরজাহান বেগম বললেন, এই মেয়ে, তুমি দূরে কেন? এদিকে এসো। মাহা অবাক দৃষ্টিতে চেয়ে বোঝালো তাকে। নূরজাহান বেগম ইশারায় সম্মতি জানিয়ে বললেন, ব্যাস। মাহা এগিয়ে গিয়ে সামিল হলো স্নেহপূর্ণ সেই মুহূর্তের। পাশ থেকে জোনায়েত মুখ বাঁকিয়ে বলল, চলে হিংসুকুটির দল। দীর্ঘ এক স্নেহপূর্ণ আলিঙ্গন শেষে মির্জার সূচনা তিহুর উদ্দেশ্যে বলল, এদিকে এসো নুরাইন। তো বাধ্য মেয়ের মতো এগিয়ে আসলো। মির্জার সূচনা তাকে একে একে সকলের সঙ্গে পরিচয় করে দিলেন। সোফার বাঁ দিকে ওয়ালিদ খানের দুজন পরে বসা মধ্যবয়সী লোকটাকে দেখিয়ে বললেন, ওই যে দেখছো সাদা পাঞ্জাবি পরিহিত লোকটা, উনি হচ্ছে আমার বড় ভাই, তোমার বড় মামা মির্জা সাইদ আহমেদ। তার পাশে তোমার মেজো মামা মির্জা জাহিদ আহমেদ। আর তোমার আব্বুর ডান পাশে হলুদ পাঞ্জাবি, ওইটা আমার ছোট ভাই মির্জা ফরিদ আহমেদ। তিহু একা একে ফের সালাম দিল তাদের। অতপর মির্জা সূচনা বাড়ির রমণীদের সাথে তার পরিচয় করে দিলেন। তিনি কাতান শাড়ি পরিহিত আজমিরা আনমের দিকে ইঙ্গিত করে বললেন, উনি তোমার বড় মামিমা আজমিরা আনাম। তার বাঁ পাশে তোমার মেজো মামিমা শামিমা সুলতানা, আর ডান পাশে তার কথা কেড়ে নিয়ে তিহু বলল, ছোট মামিমা মনোয়ারা। তাদের কথোপকথনের মাঝে সেখানে হাজির হলো অনেকগুলো নবীন প্রাণ। তাদের দেখে মির্জা সূচনার হয়ে পাশ থেকে মির্জা সাইমা খানিক হেসে বললেন, আর এই যে দেখছিস, এরা হচ্ছে এক একটা দুষ্টুমির উপর নোবেল প্রাপ্ত সদস্য। এই যে ডান দিকে হলুদ শার্ট, ওটা তোর বড় মামার ছোট ছেলে মির্জা সামির। পাশে মেজো মামার ছোট ছেলে মির্জা জুনাইদ। তার পাশে ছোট মামার 2 বাদর, আর বাদর নিয়ে মির্জা ফাহাদ আর মির্জা ফারিসা। আর ওই যে আমার মায়ের পাশে বসা মিষ্টি করে দুষ্টু মেয়েটা, ওইটা তোর মেজো মামার বড় মেয়ে মির্জা জুনাইয়া। এটা কি পরিচয় করালে নাকি অপমান ফুপি? যা মনে করিস। ফাহাদ ফারিসা বাড়ির সবার ছোট, বাদ বাকি ভাই বোনরা সবাই কলেজ শেষে ভার্সিটি পড়ুয়া হলেও তারা সবে কলেজে পদার্পণ করেছে। ফাহাদ ইন্টার ফার্স্ট ইয়ার আর ফারিসা ক্লাস 9-এর শিক্ষার্থী। একে একে সবার সাথে আলাপ সারল তিহু। সবাই একটু দুষ্টু হলেও অত্যন্ত মিশুকে স্বভাবের। ঘড়ির কাঁটার টিকটিক শব্দ রাত 10টার জানান দিচ্ছে। বরথকৃত রুমটির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তিহু। এতক্ষণ বাড়ির সবার সাথে আড্ডা দিচ্ছিল বেশ। তবে রাত 11 আর সকলে ক্লান্ত হওয়ার দরুন বিশ্রামে মগ্ন হয়েছে সবাই। তবে আড্ডা থেকে সে যতদূর জানতে পেরেছে, বিয়েটা এবারের বড় ছেলে মির্জা শফিকের। বিজনেসের কারণে কানাডায় থাকে সে, যার দরুন মাসের শেষে থাকা বিয়েটা এগিয়ে আর মাত্র 3 দিন বাদেই আনা হয়েছে। কাল হলুদ, পরশু মেহেদি, পরদিন বিয়ে। যদিও তাদের আরও কিছুদিন আগেই আসার কথা ছিল, তবে ওয়ালিদ খানের ব্যবসা আর পার্টি অফিসের কিছু ঝামেলার দরুন বিলম্ব হলো। ভাবতে ভাবতে তিহু একবার বাঁ পাশে ফিরে যায়। পাথরের লেকের স্বচ্ছ পানিতে চাঁদের রূপালী কিরণ প্রতিফলিত হচ্ছে।
এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়ছে চারদিকে। মৃদুমন্দ বাতাসে তিহুর বেবি হেয়ারগুলো অবাধ্য প্রেমিকের ন্যায় তার মুখে আছড়ে পড়ছে। এক হাতে সেগুলো সরিয়ে সে ফের মনোনিবেশ করলো বাইরের সৌন্দর্যে। স্ট্রিং লাইটের মৃদু আলোক রশ্মির ঝলকানিতে উজ্জ্বল সমগ্র মহলটা। দাঁড়িয়ে থাকতে থাকতে এক পর্যায়ে সে গুনগুনিয়ে গান ধরল। तू ही ये मुझको बता दे चाहूं मैं आना अपने तो दिल का पता दे चाहूं मैं आना। নীল সবে একটা ভিডিও কনফারেন্স শেষে রুমে এসেছিল। কোথাও তিহুর কোনো হদিস না পেয়ে এক প্রকার বিচলিত হয়ে পড়েছিল সে। তবে ব্যালকনি থেকে ভেসে আসা এমন সুমধুর কণ্ঠে হৃদয়ের উচ্চাটন শুরু হলো তার। আর হৃৎপিণ্ডের ধুকধুকানি বেড়ে চলল তরির ব্যাগে, যা সামাল দেওয়া বড় কষ্টসাধ্য হয়ে পড়ল তার পক্ষে। হৃদয়ের কথাগুলো হঠাৎ বেরিয়ে আসলো মুখে। इतना बता दो तुझको चाहत पे अपनी मुझको यूं तो नहीं इख्तियार फिर भी ये सोचा दिल ने अब तो लगा हूँ मिलने पूछूं तुझे एक बार। ভেসে আসা গভীর পৌরুষ কণ্ঠে থামকালো তিহু। বিস্ময় ভাবাপন্ন মুখশ্রীতে জলদি পায়ে প্রবেশ করলো কক্ষে। ভেতরে সেই নীলকে এমন এলোমেলো অবস্থায় দেখে আরো বেশি অবাক হলো সে। লোকটা কখনো অগোছালো থাকা পছন্দ করে না, সর্বক্ষণ গুছিয়ে থাকা তার একটা অভ্যাসের মধ্যে পড়ে। তবে এখন কেমন অদ্ভুত লাগছে মানুষটাকে। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর পড়ে আছে, দৃষ্টি চঞ্চল, নিঃশ্বাস এলোমেলো। তাকে এমন অবস্থায় দেখে তিহু বুকা বনে গেল। মুহূর্তেই ভুলে গেল রুমে আসার কারণ। কিছুটা অস্থির কণ্ঠে শুধালো, আর ইউ ওকে নেতার সাহেব? তিহুর কণ্ঠে ধ্যান ভাঙল নীলের। মুহূর্তেই নিজের চিরাচরিত গাম্ভীর্য বজায় রেখে শক্ত করল চোয়াল। গলা সামান্য খাকারি দিয়ে বলল, আই এম ওকে। পরক্ষণই প্রসঙ্গ বদলাতে চারিদিকে এক ঝলক তাকিয়ে বলল, না। ছোট করে কথাটা বলেই সে বিছানা থেকে একটা বালিশ নিতে যেতে তিহু তাকে আটকে বলল, কই যাচ্ছেন? নীল এক ঝলক নিজের হাতের দিকে তাকালো, যেখানটায় তিহু ধরে আছে। সে তাকাতেই দ্রুত হাত সরিয়ে নিল তিহু। না মানে আমি একা একা ঘুমাতে অভ্যস্ত নই। নীল বেশ অবাক হলো। সে তো কোথাও যাচ্ছিলই না, যাওয়ার প্রশ্নে বা উঠছে কোথা থেকে। সে কিছু বলতে যাওয়ার আগেই তিহু ফের বলল, আপনি না হয় আজ বিছানাতেই ঘুমান। আর তুমি? তিহু কিছুটা কাচুমাচু করে অপ্রস্তুত কণ্ঠে বলল, আমিও বিছানাতেই ঘুমাবো। তিহুর এমন কথায় গভীর দৃষ্টিতে তার পানে তাকালো নীল। কিঞ্চিত বিস্মিত চোখগুলো সরু করে অদ্ভুত কণ্ঠে বলল, আর ইউ শিওর? নীল সামান্য বাঁকা হাসলো। তা দেখে তিহু চোখ সরু করে বলল, এরই কয় বেটা মানুষ, শিওর না হয়ে কি কোনো কিছু বলছি। আচ্ছা যান, আপনার ঘুমানো লাগবে না বিছানায়। ওকে, অ্যাজ ইউ উইশ। বলে সে বালিশটা হাতে তুলে মিছে মিছে অন্য রুমের দিকে পা বাড়াতে যেতে তিহু ফের বাধা দিয়ে বলল, যেতে বললেই চলে যাবেন? এমন একটা ভাব দেখাচ্ছেন যেন আমার সব কথা শোনেন। এই যে মিস্টার, শোনেন, আপনি যদি এখন রুম থেকে বের হন না, তাহলে আমি সবাইকে বলে দিব যে আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। নীল বালিশটা বিছানার উপর রাখলো, মুখ কুঁচকে বলল, তুমি আসলে চাওটা কি বলো তো? কিছুই না। তাহলে পথ আটকালে কেন? এমনি। লিসেন, আমার তোমার সাথে বকবক করার টাইম একদম নেই। ঘুম আসছে, ঘুমাবো আমি। পথ ছাড়ো। আপনাকে কি বললাম শুনতে পাননি? এক পাও বের হওয়া যাবে না রুম থেকে। যান বিছানায় গিয়ে ঘুমান, আর কোনো কথা নয়। বলে সে ড্রেস চেঞ্জ করতে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। তার এমন কাণ্ডে খানিক মুচকি হাসলো নীল। ওয়াশরুম থেকে বের হয়ে তিহু দেখতে পায় নীল একটা সাইডে সরে পাশ ফিরে ঘুমিয়ে আছে। সে চটজলদি ওড়নাটা নিজের সঙ্গে ভালো করে পেঁচিয়ে ধীরে ধীরে বিছানায় উঠে বসে। ঘুমাতে গিয়েও কিছুটা সংকোচ বোধ করে সে। উঠে এক ঝলক নীলের দিকে উকি মারে। সে এখনও পাশ ফিরে ঠিক আগের ভঙ্গিমাতেই ঘুমিয়ে আছে। তবু কাটে না তিহুর সংকোচ। সে এবার দুই হাতে ভর করে সামান্য উঁচু হয়ে নীলের মুখোমুখি হয়। ঘুমটা ঠিক কতটা গভীরতা দেখার প্রয়াসে যে না সে মুখটা বাড়াবে, তৎক্ষণাৎ পাশ থেকে একটা উড়ন্ত তেলাপোকা দেখে ভয়ে ভারসাম্য হারিয়ে নীলের মুখের উপর পড়ে সে। তার সূক্ষ্ম নাকটা গিয়ে ঠাকে নীলের তীক্ষ্ণ চোয়ালে। কোনো কিছুর হঠাৎ উপস্থিতিতে তড়িৎ ব্যাগে ঘুম ভেঙে যায় নীলের। দ্রুত পাশ ঘুরতেই ঘটে অদ্ভুত ঘটনা। তিহুর চিকন অধরে মিলিত হয় নীলের গোলাপি ওষ্ঠ। দ্বিতীয়বার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তিতে চোখ বড় বড় হয়ে যায় তিহুর। নীল প্রথমে অবাক হলেও পরবর্তীতে স্বাভাবিক হয়। তবে তখনও একই ভঙ্গিমায় একে অপরের উপর তারা। হুট করেই নীলের হাত লেগে নিভে যায় পাশে থাকা টেবিল ল্যাম্পটা।
আর অপর হাতের বিচরণ হয় তিহুর পাতলা কোমরে। মুহূর্ত খানিকের মাঝেই তড়িৎ ব্যাগে সেখান থেকে উঠে বসে তিহু। লাজুক ভঙ্গিমায় দ্রুত অপর পাশ ফিরে ঘুমিয়ে পড়ে। নীল শুধু বাঁকা হেসে চেয়ে থাকে তার এমন লাজুকলতা বুটির পানি। রাতের শেষ ভাগ চলমান। গ্রীষ্ম আগত হলেও নিশিরের শেষ প্রহরে সামান্য শীতলতার আভাস এখনো বিদ্যমান। তার উপর আবার রুমে চলছে এসি, যার দরুন শীতলতা পুনর্দমে বিরাজমান। শীতের তীব্রতায় সামান্য কুকড়ে আসলো তিহু। শরীরে জড়ানো ওড়না খানার দৃঢ় বন্ধনে নিজেকে আবদ্ধ করলো। তবু শীত যেন কমার নামই নিচ্ছে না। ঘুম ঘুরে পাশে থাকা ব্যক্তিটিকে জড়িয়ে তার উষ্ণতায় নিজের শীতলতা কাটিয়ে ওঠার চেষ্টায় নিমগ্ন হয় সে। অপরদিকে সবে এ পাশে ঘুরেছিল নীল। তিহুর এমন কাণ্ডে ফের ঘুম ভাঙল তার। সারা রাত এমনিতে সে ঘুমাতে পারেনি এই নারীর জ্বালাতনে। আর এখন তিহু ধীরে ধীরে নীলের বোতাম খোলা শার্টখানার মধ্যে ঢুকে পড়ে। সেভাবে থেকে শক্ত করে ঝাপটে ধরে নীলকে। নীল বুঝল না তার এখন করণীয় কি। মন চাইছে তিহুর যেভাবে তাকে জাপটে ধরে আছে তার থেকেও দ্বিগুণ শক্ত করে তিহুকে জাপটে ধরতে। অপরদিকে মস্তিষ্ক বলছে সে এখন ঘুমে বিভোর, তাই তোমাতে এতটা লিপ্ত হয়েছে। তার না জানার সুযোগে, তার বিনা অনুমতিতে তুমি এটা করতে পারো না নীল। তুমি কখনোই সুযোগ সন্ধানী হতে পারো না। মস্তিষ্কের কথাটা যেন ডাস্টবিনে ছুঁড়ে ফেলল নীল। চলে যাক সুযোগ সন্ধানী হওয়া, এটা তার নিজের নারী, একান্ত ব্যক্তিগত, যার সাথে অচিরে হয়ে গেছে মনের লেনাদেনা। ধর্মীয় দৃষ্টিতেও তারা এখন হালাল। তাহলে সুযোগ সন্ধানী কথাটা কোথা থেকে আসছে? সে নিজের সর্বশক্তিতে জাপটে ধরল তিহুকে। নিজের ওষ্ঠাধর ঠেকালো তিহুর প্রশস্ত ললাটে। তপ্ত রৌদ্রকিরণে আবৃত গোটা ধরণী। মৃদু মিঠে সে রোদ্দুরের উষ্ণ পরশে তন্দ্রাচ্ছন্নতা লোপ পেল তিহুর। পিটপিট করে বন্ধ আঁখি জোড়া মিলতেই আধার দৃশ্যমান হলো। খোলা নেত্রে ও অন্ধকার অনুভূত হতেই বিদ্যুৎ গতিতে মস্তিষ্ক সজাগ হলো তার। কোমরে কোনো শক্তপোক্ত পৌরসিক স্পর্শ টের পাবার সঙ্গেই নাসাপুটে ভেসে এলো দামি জেন্টস পারফিউমের তীব্র সুবাস। হতচকিত চঞ্চল নয়নজোড়ার চঞ্চলতা দ্বিগুণ হলো। নিজের অবস্থান টের পাবা মাত্র নিজেকে ছাড়ানোর প্রয়াসে খাঁচায় বদ্ধ পক্ষীর ন্যায় ছটফটালো। অবশেষে দীর্ঘ এক প্রচেষ্টা শেষে নিজেকে ছাড়াতে সফল হলো সে। তড়িৎ ব্যাগে উঠে বসলো বিছানায়। তবে সরে যেতে নিতেই ওড়নায় নীলের শক্ত বাঁধনের টানে ফের একই অবস্থানে ফিরে আসলো সে। ঝুঁকে পড়ল নীলের ঘুমন্ত মুখশ্রীর উপর। তিহুর চঞ্চল নয়নজোড়া হঠাৎ স্থবির হলো ঘুমন্ত নীলের উপর। দৃষ্টি শীতল হলো। ঘুমন্ত মানবটাকে বড্ড মায়াবী লাগছে তার চোখে। নীলের সুতীক্ষ্ণ ললাটের পতিত ক্যাশগুচ্ছ আরও বেশি আকর্ষণীয় করে তুলছে তাকে। এমনিতেই লোকটা একটু বেশি সুন্দর। তার উপর এখন তিহুর দৃষ্টিতে তাকে বর্ণনাতীত সুন্দর লাগছে। ঠিক যেন ইংরেজি নোবেলের বর্ণনিত কোনো ডমিনেটিং নায়ক। তিহুর মনে হলো এ যাবৎকালের যত উপন্যাস সে পড়েছে আর যত কাল্পনিক পুরুষকে কল্পনা করেছে ঠিক তেমনই সুদর্শন এই ঘুমন্ত লোকটা। যেন ইনাকে প্রতিটি চরিত্রে কল্পনা করেছে সে। হঠাৎ তিহুর মনে এক দুষ্টু চাওয়া হাতছানি দিল। নীলের কপালের উপর পরন্ত চুলগুলোকে এলোমেলো করার তীব্র বাসনা জন্মালো হৃদগহীনের কোনো স্থানে। ইচ্ছাটুকু নষ্ট করল না সে। দুষ্টু হেসে অবিন্যস্ত হাতে চুলগুলোর উল্টা পাল্টা করণে ব্যস্ত হলো। হঠাৎই বাইরে সাউন্ড বক্সে বেজে উঠল নানা কাটতে প্যার হেমে কার গায়া কার গায়া কার গায়া। তেমন শব্দের ঝংকারে ধ্যান ভাঙল তিহুর। বুঝলো এতক্ষণ কি করছিল সে। সঙ্গে সঙ্গে ছোয়াল ঝুলে আসলো তার। লাজুক হলো দৃষ্টি। ইস, যদি এ সময় নীলের ঘুমটা ভেঙে যেত, কি লজ্জাতেই না পড়তে হতো তিহুকে। সেও যে কি করে না, মানে যা তা। ধুর, লাজুকতা মিশ্রিত সে মিষ্টি বিরক্তির আভাস ছড়িয়ে পড়ল দেহ জুড়ে। চটজলদি সরে গেল নীলের কাছ থেকে। দ্রুত বিছানা থেকে নাম্বার প্রয়াসে যখনই পা বাড়াতে নিবে তখনই মনে পড়ল তার ওড়নাটা নীলের দৃঢ় হস্তবন্ধনে আবদ্ধ। খানিক লাজুক হেসে সেটা দ্রুত ছাড়িয়ে এক প্রকার পলাতক আসামির ন্যায় পালিয়ে গেল সেখান থেকে। এদিকে তার প্রস্থান টের পাবা মাত্র চোখ মেলল নীল। নিদ্রা তার ছুটি পেয়েছে বহু পূর্বেই। মূলত এতক্ষণ ঘুমের মিথ্যা অভিনয়ে তিহুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল সে। তার এমন কল্পনাতীত কাণ্ডে প্রচণ্ড রকম বিস্মিত হয়ে স্থির হয়ে যায় নীল। তবে কি তার অনুভূতি শূন্য হৃদয়ে দোলাদানকারী নিজেও তার প্রণয় স্রোতে অবগাহন করতে চলেছে?
নাকি ইতিমধ্যে স্রোতস্বিনীর তীব্র ঢেউয়ে গন্তব্য হারিয়েছে? বেলা হয়েছে বেশ। আজ হলুদ হাওয়ায় বাগানে রাখা সাউন্ড সিস্টেমটা সামান্য ঝালিয়ে নিতে একবার গান চালিয়েছিল নিহিত আর জুনায়েদ মিলে। তবে শব্দ তুমুল হাওয়ায় দ্রুত হাতে সে অফ করলো সামির। পাশেই ফাহাদ কান চেপে দাঁড়িয়ে। এমন বিকট শব্দে জুনাইয়া রেগে মেগে এগিয়ে এসে বলল, মাথার স্ক্রুগুলো কি একদম ঢিলে হয়ে গেছে? কানার দল, দাদিজান যদি শুনতে পায় না এত জোরে গানের শব্দ, তাহলে কি হবে ভেবেছিস? পাশ থেকে রাফা বলল, বেশি কিছু না, একটার উপর আরেকটা তুলে আছাড় মারবে আর বরাবরের মতো গান বাজনা সব ঘুচিয়ে দিবে। রাফার কথায় নিহিত বলল, তুই সর এখান থেকে, নইলে এক গাট্টা খাবি নিজের এমন বেশির কথার জন্য। তার কথায় রাফা মুখ বাঁকিয়ে বলল, আইসে রে আমার উনি না তিনি, তুমি মারলে কি আমি চুপ করে বসে থাকবো নাকি? এবার একদম নানুর কাছে গিয়ে বিচার দিব, তখন বোঝো ঠেলা। তার জবাবে নিহিত কিছু বলার আগে রাফা জুনাইয়াকে বলল, জুনুপু চলো তো, আমায় শাড়ি পরিয়ে দিবে। চল। সারাদিন কি যে এত পড়িস নীর, আমি তো প্রতিদিন সন্ধ্যায় আমুর বকা শুনে কোনো মতে একটু বসি, নম করে রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ি। বাকি সব পড়াশুনো পরীক্ষার আগের দিন রাতে সারি। আর তুই পড়তে পড়তে তো চোখ দুটো অলরেডি খেয়েছিস, এখন থেকেই ওই বুড়ি মানুষের মতো চশমা পরা লাগে। ফারিসার এমন কথায় এক ঝলক তার দিকে তাকালো নীরা। দুজন সমবয়সী, একই শ্রেণীর শিক্ষার্থী হলেও তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য বিদ্যমান। নীরা সারাদিন পড়াশোনায় ব্যস্ত অচঞ্চল কিশোরী হলেও ফারিসা অত্যন্ত ডানপিটে স্বভাবের। নীরা চশমাটা ঠিক করতে করতে বলল, আমার তেমন কোনো গেমস পছন্দ না ফারু, আর তাছাড়া পড়াশোনা ব্যতীত সারাদিন আমি করবোটা কি? তাই বলি সারাটা দিন? তুই কি জানিস ইউ আর টু মাচ অ্যান্টি সোশ্যাল? জানি। ফারিসা মুখ বাঁকালো। থুর, তোর সাথে কথা বলে মনে হচ্ছে কোনো বুড়ি দাদির সাথে কথা বলছি, সো বোরিং। প্রত্যুত্তরে নীরা কিছু বলল না। দুটি মিলে যাচ্ছে বাগানের দিকে। প্রথমে নীরা আর তার পিছু পিছু ফারিসা। প্রধান দরজায় পৌঁছাতে কোত্থেকে তুফানের ন্যায় আগমন ঘটল রিশাদের। ঝড়ো হাওয়ার গতিতে পাশ কাটিয়ে যেতে গেলেই বাঁধল নীরার সঙ্গে। তার ব্যাগের তোপে নীরা পড়ে যেতে নিতেই তার হাতটা শক্ত করে আঁকড়ে ধরল রিশাদ। নীরা চোখ দুটো খেচে বন্ধ করে রেখেছে এখনও ভূপতিত না হয়ে, বরং হাতে কারো শক্ত বাঁধন অনুভূত হতেই নিজের অবস্থান দেখবার উদ্দেশ্যে পিটপিট করে চোখ মিলল নীরা। সে চোখ মিলতেই রিশাদ কিছু বলতে যাবে, তার আগেই নীরা নিজেকে ছাড়িয়ে বলল, সরি। কিন্তু সে কেন সরি বলছে? সরি তো বলবে রিশাদ, যদিও সরি বলাটা তার ধাঁচে নেই, তবু দোষটা তো তার। সে বিস্মিত হতবাক দৃষ্টিতে তাকালো। তবে নীরা কিছু না বললেও পেছন থেকে ফারিসা এক প্রকার তেড়ে এসে বলল, ওই কানা, তুই সরি বলছিস কেন? সরি তো বলবে ওই লোক। অন্য সময় হলে ফারিসার এমন কথার জবাবে হয়তো তার চোয়ালে রিশাদের জোর হাতের ঠাটানো একটা থাপ্পড় জুটত। মেয়ে মানুষ এমন লাফাবে কেন? যতই রিশাদ দোষ করুক না কেন, তবে বর্তমান প্রেক্ষাপটে স্থির রিশাদ কিছুটা বিস্মিত দৃষ্টিজোড়া নীরাতে নিবদ্ধ। জড়তা কাটিয়ে সে বলল, সরি, আমার তো বলার কথা। তার কথার সামান্য অপ্রস্তুত হয়ে পড়ল নীরা। না মানে আমার চোখে একটু প্রবলেম আছে তো, এই জন্য হয়তো আমি আপনাকে দেখতে পাইনি, নয়তো আপনি কেন আমাকে ধাক্কা দিবেন বলুন? তার এমন অতিরিক্ত ভালো মানুষতে মেজাজ খারাপ হলেও ফারিসার মনে মনে তাকে হাজারটা গালাগাল দিয়ে ধূপধাপ পায়ে সেখান থেকে প্রস্থান করলো সে। ফারিসা চলে যেতে রিশাদ বলল, নরম হওয়া ভালো, তবে অতিরিক্ত নয়। সময় অনুসারে গরমও হতে হয়, নয়তো মানুষ লাই পেয়ে যায়। তাই আমি সরি, এখানে দোষটা আমার ছিল, আমি দ্রুত যেতে গিয়ে তোমাকে নোটিশ করিনি। বলে সেখান থেকে চলে যেতে নেয় রিশাদ। নীরা তখনও অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। তবে পরক্ষণে ফিরে এসে রিশাদ ফের বলল, চশমা পরবর এই নয় যে সর্বদা দোষটা তোমার, সেটা অপরপক্ষের গুরুত্বের অভাবেও হতে পারে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। তাই সবসময় অন্যের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই, আন্ডারস্ট্যান্ড? নীরা ধীরে ধীরে সম্মতিসূচক মাথা নাড়ালো। তা দেখে রিশাদ মুচকি হেসে বলল, গুড গার্ল। বলে রিশাদ সেখান থেকে প্রস্থান করলো।
অনিরা তখনও মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে তার যাওয়ার ফলে উন্মোচিত দরজাটার দিকে। সৌভিকের হলুদের আয়োজন করা হয়েছে বাগানের সবচেয়ে বড় বকুল গাছটার নিচে। এক বিশাল আসন তৈরি করে সেখানে উপস্থিত বাড়ির সকল নবীন প্রবীণ প্রাণ। তবে প্রবীণেরা একে একে প্রস্থান শুরু করেছে। তাদের হলুদ পর্ব প্রায় শেষ, শুধুমাত্র নবীনদের আনন্দ উল্লাস পর্বের সূচনা হতে চলেছে। উপস্থিত সকলের পরনে আজ হলুদ শাড়ি। দেহু সবে একটা বাসন্তী পেরে হলুদ শাড়ি পরে এসে দাঁড়িয়েছে। শাড়িটা তাকে পরিয়েছে জুনাইয়া, এক প্রকার জোর জবরদস্তি করে। শুধু শাড়ি পরিয়ে ক্ষান্ত হয়নি সে, তার দীর্ঘ লম্বা ক্যাশরাজিতে করেছে বিভিন্ন কারসাজি। ফ্রান্স বেনুনির শক্ত বন্ধনে আবদ্ধ করেছে সেগুলোকে। সামনের বেবি হেয়ারগুলো সামান্য কার্ল, নাকে নুলক আর কানে দুল দিয়ে পরিপূর্ণ বাঙালি বধূ সাজানো হয়েছে তাকে। দেহুকে দেখে মুগ্ধ নয়নে তাকালো সকলে। এমনিতেই মেয়েটা বর্ণনাতীত সুন্দরী, আবার এখন এমন সাজুগুজু করেছে, সকলের দৃষ্টি যেন দেহুতে নিবদ্ধ। নূরজাহান বেগম তার তর্জনীতে আলতু কামড় দিয়ে বললেন, মাশাল্লাহ, নজর না লাগুক আমার পরিটার। তার এমন কথায় পাশ থেকে জুনাইয়া বলল, ক্রেডিট কিন্তু সব আমার, ওকে আমি সাজিয়েছি। এখন টাকা দাও বুড়ি, তোমার নাত বউরে সাজাইছি। অনুষ্ঠান শেষে রুমে আসিস, তখন দিয়ে দিব। আজ নগদ কাল ধার। আচ্ছা চল তাহলে, এখন দিচ্ছি। চলো। জুনাইয়া নূরজাহান বেগমের পেছু পেছু যেতে গিয়ে ফিরে এসে আবার তিহুকে বলে গেল, তুমি ওই বকুলতলার দিকে যেতে লাগো, ওখানে নাহারা আছে, আমি 2 মিনিটে আসছি। বলে চলে গেল সে। তিহু গুটি গুটি পায়ে এগিয়ে গেল বকুলতলার দিকে। সৌভিকের মঞ্চের পাশে উপস্থিত তার সব কাজিনেরা, সকলে একে একে হলুদ লাগাতে ব্যস্ত। আর সৌভিক ব্যস্ত ভিডিও কলে নিজের প্রণয়নীর সাথে কথা বলতে। ব্যাপারটা বেশ লাগলো তিহুর। সৌভিক কিভাবে এত হই হুল্লোড়ের মাঝেও শুধুমাত্র নিজের প্রণয়নীর জন্য সময়কে বরাদ্দ রেখেছে। তিহুর কাজল কালো আখিদের চঞ্চল দৃষ্টি কাঙ্ক্ষিত পুরুষটিকে দেখতে তৎপর। চারিদিকে খুঁজে ফিরছে তাকে, কিন্তু কোথায় সে? বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি শেষে তিহু দেখতে পায় লোকটা গার্ডেন এরিয়া থেকে বেশ কিছুটা দূরে ফোনে কথা বলছে। পরনে হলুদ রঙা পাঞ্জাবি, ভাবসাব দেখে মনে হচ্ছে ইচ্ছে মতো ঝাড়ছে কাউকে। তিহু মুখ বাঁকিয়ে মনে মনে বলল, এই লোক নিজেকে মনে করেটা কি? যখনই দেখি তখনই কাউকে না কাউকে ঝাড়তে থাকে। মুখ বিকৃত করে নীলের দিকে তাকালো সে। তবে এবার কেন যেন দৃষ্টি সরাতে ইচ্ছা করলো না। লোকটাকে পাঞ্জাবিতে বেশ লাগছে। যদিও নীল প্রায়শই পাঞ্জাবি পরে, তবে আজকে একটু অন্যরকম লাগছে তাকে। কারণটা তিহুর অজানা। হুট করে মানবটাকে অদ্ভুত রকম ভালো লাগছে। তার দিকে তাকিয়ে থাকলেও ভালো লাগা কাজ করছে। তিহু তো এমন নয়, কোনো পুরুষের দিকে তাকিয়ে থাকা তার স্বভাবের বাইরে। তবে ইদানিং কিছু একটা হয়েছে তার। যখন তখন এই নির্লজ্জ দৃষ্টি নীলের দিকে আটকে যায়। সে যখন আনমনে নিজের প্রশ্নের উত্তরগুলো খুঁজতে ব্যস্ত, তখনই তার পায় কাঁধে কারো আলতো স্পর্শ। পাশ ফিরে মানবীটির অবস্থান জানার প্রয়াসে তখনই ভেসে আসে মাহার কণ্ঠস্বর, কি রে বিয়েটা মহিলা, অমনি কি দেখিস? তারপর তার দৃষ্টি অনুসরণ করে তাকালো মাহা। নীলকে দেখে ঠোঁট উঁচিয়ে বলল, তাই তো বলি, মধু থাকলে তো মৌমাছি ভুবুক করবেই আশেপাশে। বই অমনি দেখিস না, আমি আবার সিঙ্গেল মানুষ তো, কষ্ট হয়। তার কথায় রেগে গিয়ে তিহু বলল, ক্লাস 9-এ প্রেম মারাও আর অহংকার সিঙ্গেল। ছ্যাঃ, মুখের ভাষার একই অবস্থা। এটা আমার স্পেশালিটি। বাদ দে, চল হলুদের ওখানে যাই। একে অপরকে হলুদ মাখতে ব্যস্ত সবাই। তিহুকেও হলুদ মাখিয়ে ভূত বানিয়েছে তার ননদিনীরা, সেও মাখিয়েছে সবাইকে। তবে এত কিছুর মাঝেও তার চঞ্চল চোখ দুটো বারবার নীলের দিকে চলে যাচ্ছে। নীল বর্তমানে সৌভিকের পাশে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করছে ভাইরা মিলে। রাউফিনও সেখানে। তিহুকে এমন বারংবার তাকাতে দেখে মাহা বলল, এমনি দেখার কিছু নেই রে বই, তোর বরকে কেউ তুলে নিয়ে যাচ্ছে না, অন্তত আমাদের দিকে মনোযোগটা দিয়ে এখন, বরকে তো অনেক দেখলি। পাশ থেকে জুনাইয়া বলল, সত্য সত্য বিয়ে হয়েছে, বোঝো না? দ্যাট ইজ কল্ড লাভ ডিয়ার। দেখো নি নীলও কেমন অগোচরে তাকাচ্ছে ওর দিকে। তাকাচ্ছে নাকি আপু?
মাহার কথায় তার দিকে তাকালো তিহু। জোনাইয়া বলল, যতবার আমাদের তিহু মহারানী তাকাচ্ছে তার থেকেও বেশি, কিন্তু তিহুর দৃষ্টি ফেরালে আড়ালে অগোচরে। আহা ভালোবাসা সহে না সহে না, আমার মতো সিঙ্গেলদের এই যন্ত্রণার সহে না। মাহা কথাটা বলতে বলতে খেয়ালই করেনি কখন রাউফিন এসে তার পাশে দাঁড়িয়েছে। তিহু রাউফিনকে দেখে সামান্য চাপা হাসলো। জোনাইয়া বাচ্চার ফিডিং করাতে দ্রুত প্রস্থান করলো সেখান থেকে। তিহু সরে গেল আলগোছে। তারা চলে যেতেই রাউফিন পেছন থেকে মাহার কানে একগুচ্ছ চুল গুজে দিয়ে সামান্য ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তুমি চাইলে আমরা দুজন একই সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারি। লাভ লাইন, আর ইউ ওয়ান্ট দ্যাট? রাউফিনের ফিসফিস কণ্ঠে দেহে অজ্ঞাত শিহরণ জাগলো মাহার। রন্ধ্রে রন্ধ্রে দিয়ে শুরু হলো এক নামহীন দাঙ্গা। পরক্ষণে সেগুলোকে বিদায় করতে সামান্য মাথা ঝাঁকুনি দিল মাহা। কণ্ঠ শক্ত করে বলল, এই মাহা সারা জীবন সিঙ্গেল থাকুক, তবু তোমার মতো জীবন সঙ্গীটি তার জীবনে না আসুক, কখনো না আসুক। বলি ধূপধাপ পায়ে সে সেখান থেকে প্রস্থান করতে যেতেই পেছন থেকে তার হাত আঁকড়ে ধরল রাউফিন। টেনে আনলো কাছাকাছি, যার দরুন মাহার পিঠ ঠেকলো তার প্রশস্ত বুকে। গভীর কণ্ঠে রাউফিন বলল, ভালো যখন বেশিছে তখন এই নির্লজ্জ বেহায়া পুরুষের সঙ্গেই সারা জীবন পার করতে হবে তোমাকে। শুধুই ইহকালে নয়, পরপারেও তোমার শান্তি নেই। কেননা যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর। অ্যান্ড আই ইনসিয়ারলি লাভ ইউ মাই লাভ। রাফা হলুদ হাতে নাহার পিছু পিছু ছুটছে। উদ্দেশ্য তাকে হলুদ মাখানো। নাহা হলুদ মাখিয়ে সম্পূর্ণ ভূত বানিয়ে দিয়েছে তাকে। সুদ নিতে তাই রাফাও ছুটছে নাহার পিছু পিছু। দিক বেদিক হারিয়ে নাহা চট জলদি 2 তলার কর্নারের একটা রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় ভেতরের কেউ উপস্থিত কিনা দেখতেও ভুলে গেল সে। এদিকে হঠাৎ রুমে কারো উপস্থিতিতে ভ্রু কুঁচকে তাকালো আয়াজ। মানবীটিকে দেখার প্রায় সেই পেছন ঘুরে তাকালো। নাহা তখন দরজা লাগাতে তৎপর। 2 পায়ের বৃদ্ধ আঙ্গুলে ভর করে ছিটকিনি লাগিয়ে তবে পেছন ঘুরল সে। আয়াজকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল নাহা। আয়াজেরও একই অবস্থা। দুজনে একত্রে ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি? তুমি? নাহা খেয়াল করলো আয়াজের দেহ সম্পূর্ণ উন্মুক্ত। সম্ভবত পাঞ্জাবি পরার জন্য রেডি হচ্ছিল সে। তাকে এমন অবস্থায় দেখে চোখ কুটোর থেকে বের হয়ে আসার উপক্রম নাহার। নিজের শরীরের অবস্থা টের পাবা মাত্র লজ্জায় পেছন ঘুরল আয়াজ। নাহা লজ্জায় সিটি বলল, আম সরি, আসলে আসলে আমি খেয়াল করিনি। বলে দ্রুত হাতে ছিটকিনি খুলতে গেল সে। তবে পড়লো আর এক ফ্যাসদে। ছিটকিনিটা বেশ পুরাতন ছিল, কিছুটা মরিচা ধরানো, আর লাগানোর সহজ সাধ্য হলেও খোলাটা বেশ কষ্টের। নাহা পরপর কয়েকবার প্রচেষ্টাতেও ব্যর্থ হলো। আয়াজ জলদি হাতে পাঞ্জাবিটা পরে এগিয়ে গেল তাকে সাহায্য করতে। আয়াজের একবারের প্রচেষ্টাতেই খুলল বদ্ধ দরজা। নাহা তাকে ধন্যবাদ জানিয়ে যেই না বেরোতে যাবে তৎক্ষণাৎ পেছন থেকে তার হাতে টেনে ধরল আয়াজ, মিশালো নিজের বুকের সাথে। তার এমন কাণ্ডে বিস্ময় সীমা চূর্ণ করে তাজ্জব বনে গেছে নাহা। দৃষ্টি যেন ফেটে বেরিয়ে আসবে। আয়াজ তাকে নিয়ে ফের রুমের ভেতরে প্রবেশ করলো। মুহূর্ত কয়েক পর ধীরে ধীরে ছেড়ে দিল তাকে। নাহা কোনো প্রশ্ন করার আগেই আয়াজ বলল, আই এম সরি, আসলে এখান থেকে কয়েকজন বেডটা যাচ্ছিল, আমাদের একসাথে দেখে নিলে হয়তো কোনো সমস্যা হতে পারতো, তাই আর কি। ইটস ওকে। কোনো মতে কথাটা বলে সেখান থেকে এক প্রকার ছুটে পালালো নাহা। লজ্জা ভালো লাগার মিশরে এক অদ্ভুত শিহরণ জাগছে দেহ জুড়ে তার। প্যারালাইজড হয়ে যাওয়া পাগুলোকে নিয়ে কোনো মতে পালালো সেখান থেকে। আয়াত শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থাকলেও তার প্রস্থান পথের দিকে। এমনিতেই শাড়ি জিনিসটায় বড্ড অ্যালার্জি তিহুর, তার উপর আজ আবার ভীষণ ভ্যাপসা গরম, সঙ্গে হলুদের চিটপিটানি তো আছেই। সারা শরীর বিড়বিড় করছে অ্যালার্জি নামক অসহ্য যন্ত্রণায়। সবার থেকে বিদায় নিয়ে হাতে থাকা টিস্যুটা দিয়ে হাত মুখ পরিষ্কার করতে করতে বরাদ্দকৃত কক্ষটির দিকে এগিয়ে চলেছে তিহু। উদ্দেশ্য একটা দীর্ঘ শাওয়ার নিয়ে শাড়িটা বদলে অন্য কিছু পরা। কক্ষের সামনে এসে কেমন একটা অদ্ভুত অনুভবের মৃদু পবন ছুঁয়ে গেল তিহুকে। দরজাটা সামান্য ভেজানো, যেন আলতো স্পর্শেই খুলে যাবে তা হলো সেটা। তিহু জলদি পায়ে
এগিয়ে দরজায় হাত রাখতে খুলে গেল সেটা। তবে রুমের মধ্যকার দৃশ্যে মেজাজ সপ্তমে চড়ল তিহুর। সেখানে নীলের সাথে উপস্থিত মুন্নিও। মুনির হাতে একটা ট্রে, আর নীলের এক হাতে ফোন, অন্য হাতে পানির গ্লাস। দেখলেই বোঝা যাচ্ছে মুন্নি পানি দিতে এসেছিল তাকে। তবে সেটা পানি দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে কোনো ব্যাপারই ছিল না। মুন্নি এটা হাতে রেখে নির্লজ্জের মতো নীলের দিকে তাকিয়ে লাজুক লাজুক হাসছে। মনে হচ্ছে কোনো স্ত্রী তার স্বামীকে তৃপ্তি করে ঠান্ডা পানি খাওয়াচ্ছে। তার উপর রুমের দরজাটাও প্রায় বদ্ধ অবস্থায় ছিল। মেজাজ ধরে রাখতে পারল না তিহু। ধূপধাপ পায়ে এগিয়ে গিয়ে তড়িৎ ব্যাগে নীলের হাতে থাকা গ্লাসটা ছু মেরে নিজ হাতে নিল সে। সর্বশক্তিতে সেটা ছুঁড়ে ফেললো ফ্লোরে। শ্বেত পাথরের মেঝেতে শব্দের ঝংকার তুলল কাচের গ্লাসটা, ভেঙে গুড়িয়ে গেল একেবারে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চেয়ে রইল মুন্নি। নীল প্রথমে হতচকিত হলেও পরক্ষণে রেগে গিয়ে বলল, হোয়াটস রাবিশ নূর, আর ইউ ক্রেজি? কি করলে এটা? তিহু তখনও রাগে ফুঁসছে। তিহু তখনও জবাব দিল না। এদিকে তার এমন নির্লিপ্ততায় দফায় দফায় বাড়িয়ে দিচ্ছে নীলের ক্রোধের মাত্রা। বসা থেকে উঠে দাঁড়ালো সে। তিহু তাকে কিছু না বলে মুন্নির দিকে তাকে সরাসরি প্রশ্ন ছুড়ল, তুই তুই এই রুমে কি করছিস? তার এমন উগ্রতায় খেয়ে হারালো নীল। তিহুর কাঁধ বরাবর নিজের হাত দুটো রেখে শক্ত বন্ধনে আবদ্ধ করল তাকে। নিজের দিকে ফিরে ক্রোধে রঞ্জিত রক্তিম দৃষ্টিতে চেয়ে বলল, আমার কথা কানে যাচ্ছে না? অ্যান্সার মি। তিহুকে সামান্য ঝাঁকুনি দিল সে। তিহু চেঁচিয়ে বলল, আপনি রাগ দেখাচ্ছেন কাকে? হ্যাঁ, গলা নামিয়ে কথা বলুন আমার সাথে। দোষটা আপনার, আমার না। আপনি কি করে পারলেন একটা মেয়ের সাথে রুমের দরজা বন্ধ করে থাকতে, যখন আপনি জানেনই মেয়েটা আপনাকে পছন্দ? শাট আপ। কথা শেষ হলো না তিহুর। চিৎকার করে উঠল নীল। অবস্থা বেগতিক দেখে দ্রুত রুম থেকে প্রস্থান করলো মুন্নি। তবে যাওয়ার আগে এক কুৎসিত শয়তানি হাসি হাসল, যেন নিজের কুপ্রবঞ্চনাকে বাস্তবিক রূপ দিয়ে সার্থক হয়েছে সে। এদিকে নীলের এমন চিৎকারের আগে দুঃখে তিহুর চোখ ফেটে গড়ে পড়ল দুফোঁটা নোনা জল। তবে সেটা দৃষ্টিগত হলো না নীলের। বর্তমানে রাগে সমগ্র শরীর কাঁপছে তার। কি হলো, কথা নেই মুখে? জবান বন্ধ হয়ে গেছে? উত্তর দিস না কেন? রাগে কখনো মাথার ঠিক থাকে না নীলের। বর্তমান অবস্থাটাও খানিকটা সেরকমই। তার সামনে উপস্থিত রমণী যে তার সহধর্মিণী সেটা ম্যামালুম ভুলে গেছে সে। এদিকে তার মুখে তুই তোকারি শুনে স্তব্ধ হয়ে রইল তিহু। শক্ত ধাঁচের মেয়ে হলেও কাছের মানুষের সামান্য আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সে। তর্কের বদলে দীঘল নেত্র নামে আসরে ভারী বর্ষণ। এদিকে তাকে এমন স্তব্ধ স্থবির আর তার কাজল কালো আখিতে প্রথমবারের মতো নোনা জল দেখে সামান্য স্থবির হলো নীল। জোরে জোরে শ্বাস নিয়ে ধাতস্থ করলো নিজেকে। ভাবার চেষ্টা করলো কিছুক্ষণ আগে ঘটা প্রত্যেকটা ঘটনা। মূলত এই ভ্যাপসা গরমের মাঝে শুষ্ক মরুভূমির ন্যায় শুকিয়ে গিয়েছিল তার ভেতরটা। তৃষ্ণার্ত সে ফুলিকে বলেছিল একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতে। অতঃপর রুমে এসে বসার কিছুক্ষণ পর একটা ট্রেতে ঠান্ডা পানির গ্লাস নিয়ে সেখানে আসে মুন্নি। পিপাসিত নীল তখনও খেয়ালই করেনি আসলে পানি এনেছে তাকে। এত কিছুর মাঝে সে যখন পানিটা খেতে যাবে ঠিক তখনই তার হাত থেকে গ্লাসটা কেড়ে নেয় তিহু। স্বভাবতই মেজাজ বিগড়ে যায় নীলের, যার দরুন পরবর্তী কথাগুলো মাথায় আসতেই চোখ মিলল নীল। তিহু তখনও ফুপিয়ে চলেছে। তার কাঁধে রাখা শক্ত বন্ধনটা সামান্য শিথিল করল নীল। আলতো স্পর্শে তাকে সান্ত্বনা দিতে অনুশোচনার সুরে বলল, আই এম সরি নূর, আসলে। ব্যাস, তাকে কথা শেষ করতে দিল না তিহু। ঝটকা মেরে তার হাত দুটো সরিয়ে দিয়ে নাক টেনে ক্রোধান্বিত কণ্ঠে বলল, আপনি একটা বাজে লোক নেতা সাহেব, খুব খুব বাজে লোক। আমি 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 আর কখনো কোনো দিন আপনার সাথে কথা বলবো না, না তো আপনার কোনো ব্যাপারে অধিকার ফলাবো। আই প্রমিস, আমি আর কখনো আপনার কোনো বিষয়ে হস্তক্ষেপ করব না। শেষ কথাগুলো বলার সময় গলা ভেঙে আসলো তিহুর, যেন আরেকটু হলে কেঁদে দেবে। তবে তার কথার জবাবে নীল কিছু বলতে যাবে তার আগে অপর হাতের পৃষ্ঠে চোখ মুছতে মুছতে রুম ছেড়ে ছুটে পালালো তিহু। নীল তার প্রস্থান পথের দিকে অসহায় দৃষ্টি মেলে চেয়ে রইল। পরক্ষণেই সামনে থাকা আয়নায় সজোরে ঘুষি দিয়ে চিৎকার করে উঠল, ড্যাম ইট! কাছের ঝনঝন শব্দে মুখরিত হলো রুমটা। চারিদিকে ছড়িয়ে পড়ল আয়নার ক্ষুদ্র ক্ষুদ্র কাঁচকণা।
নীলের ফর্সা হাত রক্তে রঞ্জিত, ফোঁটা ফোঁটা রক্তপ্রবাহ তুমুল রূপ নিল, শ্রাবণের আমক বর্ষণের ন্যায় গড়ে পড়ল মেঝেতে। সন্ধ্যা থেকে ঈশান কোণে কালো ম্যাঘ পুঞ্জীভূত, তবে তার অন্ধকারময়তা ছাপিয়ে মির্জা মহলে আজ নেমে এসেছে আকাশের উজ্জ্বল নক্ষত্ররাজি। সমগ্র মহলসহ আশেপাশের বেশ কিছু অঞ্চল সজ্জিত স্ট্রিং লাইটের মৃদু আলোক রোশনির ঝলকানিতে। যদিও ছেলেদের বাড়িতে মেহেদি অনুষ্ঠান ততটা সাড়ম্বরে পালিত হয় না, তবে জমিদার বাড়ির একমাত্র বড় ছেলের বিয়ে বলে কথা। কোথাও কোনো খামতি রাখতে চান না বাড়ির কর্তারা। সেই উদ্দেশ্যে বেশ বড় সড়ো একটা আয়োজনে মেহেদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ড্রয়িং রুমে বাহারি মেহেদির সম্ভার সাজানো হয়েছে। একটা কাঁসার কারুকার্জিত ডালার মাঝে ফুল বিছিয়ে সজ্জিত রাখা হয়েছে সেগুলোকে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা মখমলের কুশন আর বাহারি নকশার শতরঞ্জি ঝলমলে তারুণ্য চঞ্চলতার মুখর স্থানটা। এত কিছুর মাঝেও অনুপস্থিত তিহু। জুনাইয়া সবে নিজের 4 বছরের ছোট্ট মেয়ে আয়রাতকে খাইয়ে ঘুম পাড়িয়ে এসেছে। উপস্থিত সকলের ভিড়ে তিহুকে না দেখে নাহার উদ্দেশ্যে সে বলল, তিহু কই রে মাহা, ও মেহেদি দিবে না? তার কথার প্রত্যুত্তরে রাফা বলল, বৌমনি তো বললো মাথায় যন্ত্রণা করছে, তাই একটু রেস্ট নিতে গেল। চোখগুলো দেখলাম ফোলা, সেজন্য তো আমি আর জোর করিনি। জোনাইয়া তার পাশে বসতে বসতে বলল, কি হলো বল তো মেয়েটার? আজ সারাদিন আপসেট ছিল, আমাদের সাথে শপিংয়েও গেল না। বৌমনি তো কাল রাত থেকেই আপসেট। কাল রাতেও তো আমার সাথে ঘুমাতে এসেছিল, কিন্তু না, ঘুমিয়ে সারা রাত ব্যালকনিতে বসেছিল। রাফার এমন কথা এবার সবাক হলো উপস্থিত সকলে। জোনাইয়া মাহার দিকে ফিরে বলল, তুমি কি জানো মাহা? মাহাও সকাল থেকে এই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন। অস্থির কণ্ঠে সে বলল, ও তো আমার সাথেও কিছু শেয়ার করেনি আপু, কি জানি কি হয়েছে। বেশ চিন্তায় পড়ে গেল সকলে। চঞ্চল মেয়েটার এমন হঠাৎ শান্ত রূপকে মেনে নিতে পারল না কেউই। তবে তৎক্ষণাৎ তার কাছে গেল না কেউ। কিছুটা সময় দিল একান্তে। নীল ধূপধাপ পায়ে এগিয়ে চলেছে রাফার রুমের দিকে। উদ্দেশ্য নিজের অসভ্য বউটাকে খুঁজে বের করা। সারা মহল তন্ন তন্ন করে খুঁজেও লাপাত্তা সে। কাল থেকে শত প্রচেষ্টা আর 1000 বার ডেকেও তিহুকে কোথাও পায়নি নীল। রাগে শরীর রি করছে, রোদে কম্পিত হচ্ছে শৈল্পিক দেহ। দোতলার উত্তর প্রান্তের শেষ রুমটা রাফার। রুমের সামনে সে সর্বোচ্চ ক্রোধে দরজা খুলল নীল। তিহুকে কোথাও না দেখে ডাক দিতে যাবে, ঠিক তখনই সে শুনতে পায় ব্যালকনি থেকে ভেসে আসা কারো ফুপে ফুপে ক্রন্ধনরত মৃদু আওয়াজ। মুহূর্তেই পা থেমে যায় তার। রুদ্ধ হয় কণ্ঠস্বর, অনুশোচনার গরিমায় দগ্ধ হয় সে। শীতল হয় দৃষ্টি, মলিন হয় মুখশ্রী। ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহুর পেছনে দাঁড়ায় সে। কণ্ঠস্বর খাতে নামিয়ে সর্বোচ্চ মোলায়েম ভাবে বলে, নূর। একটা মাত্র শব্দ। পিনপত নীরবতার মাঝে সে একটি শব্দ যেন বারংবার প্রতিধ্বনিত হয়। তিহু কণ্ঠস্বর চেনা মাত্র তড়িৎ ব্যাগে উঠে দাঁড়ায়। ঝটকা মেরে কাঁধে রাখা হাতটা সরিয়ে সর্বোচ্চ গতিতে এগিয়ে চলে রুমের মধ্যে। পিছু নেয় নীল। তার সমস্ত রাগের অগ্নি স্ফুলিঙ্গ যেন মুহূর্তে শীতলতায় রূপ নিয়েছে। আমার কথাটা তো একবার শোনো নূর। তিহু তাকায় না, সর্বশক্তিতে এগিয়ে চলে দরজার দিকে। তার উদ্দেশ্য টের পাবা মাত্র নীল দ্রুত এগিয়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। তার এমন কাণ্ডে তিহু শুধুমাত্র শান্ত দৃষ্টিতে তাকায়। পরক্ষণেই দৃষ্টি ঘোরায় অন্যদিকে। কি হয়েছে বলো তো? আচ্ছা, আই এম সরি, আর কখনো এমন হবে না। আসলে রেগে গেলে আমার মাথা কাজ করে না। দেখো, একটিবার তাকাও। এত কিছুর মাঝেও কোনো হেলদুল দেখায় না তিহু। শুনছো নূর? তার এমনটাকে বারংবার হৃদয় কেঁপে ওঠে তিহুর। তবু দৃঢ় দৃষ্টিতে প্রবল আত্মপ্রত্যয়ের সঙ্গে সে স্তব্ধ ও নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। একটুখানি রিয়্যাক্ট করো প্লিজ। তিহু এখনো নির্বাক। তুমি কি আমার সাথে কথা বলবে না? তিহুর এমন নির্লিপ্ততা বারংবার আঘাত করে নীলের হৃদকুঠুরিতে। অসহ্য যন্ত্রণায় অস্থির উন্মাদের ন্যায় সে বলে ওঠে, আচ্ছা, বলা লাগবে না তোমার কথা। তিহু ভাবে লোকটা হয়তো চলে যাচ্ছে। তবে তাকে অবাকের তুঙ্গে পৌঁছে সঙ্গে সঙ্গে তার ক্ষীণ দেহকে নিজের শক্ত পৌরসে খাতের বন্ধনে আবদ্ধ করে নীল। এক হাত তার পায়ের নিচে, অপর হাত পিঠের নিচে রেখে কুলে তুলে নেয় তাকে। তার এমন কাণ্ডে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাজ্জব বনে যায় তিহু।
নিজেকে ছাড়ানোর প্রয়াসে অদ্ভুত রকম ছটফটায়। তবে তাতে নীল বাঁকা হেসে রুমের দরজা খুলতে খুলতে বলে, ডোন্ট মুভ অ্যান্ড কান্ট ট্রাই টু স্টপ মি। তার কণ্ঠে যেন অদ্ভুত কিছু ছিল। তবে তিহু খেই হারিয়ে এবার চিৎকার করে বলে ওঠে, নামানামায় বলছি, নইলে এক্ষুনি চিৎকার করব আমি। উপস, এত জোরে কথা বলো কেন? কি বলে চিৎকার করবা তুমি? শুনতে পারছো না? নিচে সাউন্ড বক্সের শব্দ, কেউ শুনতে পাবে না তোমার চিৎকার। আপনি আমাকে নামাবেন কি না? না। ছোট্ট কথায় সমস্ত উত্তর সারল নীল। তিহু ক্রোধে রঞ্জিত দৃষ্টিতে চেয়ে আছে, তবে তাতে কোনো হেলদোল দেখাচ্ছে না নীল। সাবলীলভাবেই তাকে কুলে নিয়ে এগিয়ে চলেছে নিজের রুমের দিকে। তিহু শত চেষ্টাতেও কোনো সমাধান না পেয়ে এক পর্যায়ে নিজ থেকে শান্ত হয়ে গেল। ঘাপটি মেরে পড়ে রইল রাগান্বিত অবস্থায়। তারা দোতলার অন্দর ঝুল বারান্দা দিয়ে যাওয়ার এক পর্যায়ে হঠাৎই তাদের দৃষ্টিগত হলো নিচে বসার সকলে। নেহে তার স্বামীর জোরে সিটি বাজিয়ে উঠল। জুনাইয়া, মাহা, নাহা, রাফা, ফারিসা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে মুখ চেপে হাসছে। হঠাৎ তারা একযোগে গেয়ে উঠল, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। সাউন্ড বক্স থামিয়ে তাদের এমন কাণ্ডে তাদের দিকে এক ঝলক তাকালো নীল। সঙ্গে সঙ্গে গুটে গেল সব কয়টা। তবে জুনাইয়া দুষ্টু হেসে বলল, আহারে আমার আনরোমান্টিক ভাইটা, অমনি কি দেখিস? হ্যাঁ। নীল কোনো জবাব না দিয়ে সোজা তেহুকে নিয়ে এগিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যে। রুমে সে সন্তর্পণে অতি যত্নের সহিত তেহুকে কোল থেকে নামালো নীল। তবে পরক্ষণে যেন শুরু হলো প্রবল ঘূর্ণিঝড়। ক্রোধান্বিত কণ্ঠে তিহু বলল, হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে কোলে তুললেন কোন সাহসে, কোন অধিকারে? তোমার স্বামীর অধিকারে। অ্যাজ হাজব্যান্ড আই ক্যান টাচ ইউ অ্যান্ড সো মাচ মোর দ্যান দ্যাট। শেষ কথাটা সামান্য ফিসফিসে বলল নীল। এমনিতেই রাগের সর্বাঙ্গ কম্পিত হচ্ছে তিহুর, আর তার রাগের আগুনে যেন ঘি ঢালার মতো কাজ করলো নীলের কথাটা। দাঁতে দাঁত চেপে দুহাত সর্বশক্তিতে মুষ্টিবদ্ধ করে সে বলল, ইউ আই জাস্ট। কথা শেষ হলো না তার আগেই তার নরম কোমল ওষ্ঠে নিজের তর্জনী ঠেকালো নীল। উস, আর কোনো কথা না, রেডি হয়ে নাও, বেরোবো আমরা। তার এমন আচরণে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল তিহু। তবে পরক্ষণে ঝটকা মেরে সরিয়ে দিল নীলের আঙ্গুলটা। ক্ষিপ্ত কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। তুমি যাবে, তোমার ঘাড়ও যাবে, তাই বেশি তর্ক না করে রেডি হয়ে নাও। বলছি তো যাব না। তর্ক করো না নূর, রেডি হয়ে নাও। আমি 2 মিনিটে রেডি হয়ে আসছি। আর হ্যাঁ, অবশ্যই হেজাব বাঁধবে। পারবো না। পারতে হবে। বললাম তো পারবো না। বললাম তো পারতে হবে। বাঁধবো না আমি হিজাব। কি করবেন আপনি? হ্যাঁ। তার কথাই বার তার দিকে এগিয়ে আসলো নীল। তার এমন কাণ্ডে দুপা পিছালো তিহু। নীল এবার দ্রুত কদমে তার কাছাকাছি এসে দূরত্ব ঘুচিয়ে বলল, চাইলে তো আমি অনেক কিছুই করতে পারি, যার ফলে তুমি শুধু বাইরে কেন, বাসার ভেতরেও হেজাব ছাড়া কারোর সামনে বেরোতে চাইবে না। তার কথার মানে না বুঝে তিহু ভ্রু গুটালো, বিরক্তি কণ্ঠে বলল, মানে? তার প্রত্যুত্তরে নীল খানিক বাঁকা হাসলো। সরাসরি মুখে কিছু না বলে চোখের ইশারায় তিহুর বিউটি বর্ণের দিকে তাকালো। তার দৃষ্টি অনুসরণ করে তিহু সেদিকে তাকাতে বুঝলো নীলের কথার মর্মার্থ। মুহূর্তেই ডাগর ডাগর চক্ষুদয় সামান্য বড় হয়ে গেল। তা দেখে কিছুটা শব্দ করে হেসে উঠল নীল। পরক্ষণই বলল, দ্যাটস লাইক মাই লেডি, রেডি হয়ে নাও, না হলে তোমার কল্পনাটা সত্যি হয়ে যেতে পারে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি আনএক্সপেক্টেড ফর ইউ। বলে সেখান থেকে প্রস্থান করলো নীল। আলমারিতে ঝুলিয়ে রাখা হ্যাঙ্গার থেকে একটা শার্ট নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। তেহু কয়েক মুহূর্ত বেকুবের মতো চেয়ে থাকলো সেদিকে। নীল ওয়াশরুমে যাওয়ার পরপরই রুমে এসেছিল জুনাইয়া আর মাহা। আসতে আসতে শুনেছিল নীলের বলা হেজাব পরার কথাটা, আর ওগুলো অবশ্য ফিসফিসে বলায় শুনতে পায়নি তারা। তাই এবারকার মতো রক্ষা হলো তেহুর। যাই হোক, জুনাইয়া সাজুগুজুতে বেশ পটু। সে এক প্রকার ধরে বেঁধে হিজাব পরিয়ে দিয়েছে তেহুকে, সঙ্গে একটা অফ হোয়াইট কালার পাকিস্তানি ড্রেস। হাতে সুন্দরীতমা লাগছে তেহুকে। সবশেষে জুনাইয়া হঠাৎ বলল, তিহু সুইটহার্ট, আসো তোমাকে একটু লিপস্টিক পরিয়ে দেই।
এই ডার্ক মেরুন শেডটা তোমার স্কিনের সাথে একদম পারফেক্ট। তিহু বাধা দিয়ে বলল, না আপু, আমি লিপস্টিক দিব না। পাশ থেকে মাহা টিটকারি কেটে বলল, ও লে 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 লে, আমার বিয়াইতা মহিলাটা। আচ্ছা আপু বাতাও, বুঝো না, এত সাজুগুজু করে পরের সাথে গেলে যদি সে কন্ট্রোললেস হয়ে পড়ে। তিহু কটমুটে তাকালো মাহার দিকে। তাদের সামান্য দুষ্টু হাসলো মাহা আর জুনাইয়া। পরক্ষণেই পেছন থেকে নীলের কণ্ঠে থা বনে গেল সবাই। আর ইউ রেডি নূর? তার কণ্ঠে সকলে ঘুরে তাকালো তার দিকে। অফ হোয়াইট কালার স্যাটিন শার্টে অমায়িক লাগছে মানুষটাকে। তীক্ষ্ণ জওয়ালাইনের পুরুষটাকে খানিকটা বলিউডের জনপ্রিয় তারকা ঋত্বিক রোশনের মতো লাগছে। প্রথম দৃষ্টিতে ঘুর লেগে যাওয়ার মতো অবস্থা। অবশ্য নীলকে সর্বদা এমনই লাগে। এদিকে মাহা পড়েছে মহাবিপাকে। আল্লাহ জানে নীল তার বলা কথাটা শুনে ফেলেছে কিনা। লজ্জার হাত থেকে বাঁচতে দ্রুত জুনাইয়ার হাত ধরে রুম থেকে বেরিয়ে গেল সে। তারা চলে যেতেই নীল ঘোর লাগা দৃষ্টিতে তিহুর দিকে তাকালো। তিহু কিঞ্চিত ভ্রু কুচকে তাকাতে সামান্য হাসলেও নীল। চলুন ম্যাডাম। তিহু মুখ কুচকে এগিয়ে চলল বাইরের দিকে। মাটিতে হুটোপুটি খাওয়া তার ওড়নার আঁচলটা সামান্য ঝুঁকে হাতে তুলে নিল নীল। মুচকি হেসে এগিয়ে চলল তার পিছু পিছু। পার্কিং এরিয়ায় এসে থামলো দুজনে। গাড়িতে যাবে নাকি বাইকে দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল নীল। অতঃপর সিদ্ধান্ত নিল রাতের এই জাফলংয়ের বুকে প্রেয়সীর সঙ্গে এক দীর্ঘ বাইক রাইড নিলে ব্যাপারটা মন্দ হয় না। তাই অবশেষে নিজের বাইকটা বের করে তাতে চড়ল এক জোড়া কপতি। বাইক চলছিল নিজ গতিতে। তিহু আর নীলের মাঝে ইঞ্চি খানিকের দূরত্ব স্পষ্ট। ব্যাপারটায় মেজাজ গরম হলো নীলের। এত কিছুর পরেও রেগে থাকার কি মানে? তবু তৎক্ষণাৎ রাগের বহিঃপ্রকাশ ঘটালো না সে। যথাসম্ভব শান্ত থেকে এক দুষ্টু চাল চাললো। হঠাৎ বাড়ালো বাইকের গতি। সঙ্গে সঙ্গে তার পিঠের উপর হুড়মুড়ে পড়ল তিহু। কিঞ্চিত বিস্ময় ভাবাপন্ন তার মুখশ্রী। লুকিং গ্লাসে তার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে মুচকি হাসল নীল। চলতি গাড়িতে নীল একটা জিনিস বেশ কয়েকবার লক্ষ্য করলো। তিহু সিরিয়াস ভঙ্গিতে বসে থাকলেও তার দৃষ্টি বারংবার লুকিং গ্লাসে নীলের উপর নিবদ্ধ হচ্ছে। ব্যাপারটা বেশ লাগলো নীলের। হেলমেটের আবরণে ঢাকা মুখশ্রীতে ফুটে উঠল সামান্য হাসির ঝলক। বেশ কয়েকবার একই জিনিস লক্ষ্য করে নীল এবার হঠাৎ গলা খাকারি দিয়ে গিয়ে উঠল, मुझे तुम चुपके चुपके जब ऐसे देखते हो अच्छे लगते हो कभी जुल्फों से कभी आंचल से जब खेलती हो अच्छे लगती हो। গানের মর্মার্থ বুঝে দ্রুত দৃষ্টি ফেরালো তিহু। পর মুহূর্তেই গানের দ্বিতীয় কলিতে মনে পড়ে গেল কাল সকালের মুহূর্তটির কথা। সঙ্গে সঙ্গে লজ্জায় আড়ষ্ট হলো মুখশ্রী। সেই সঙ্গে সচল হলো মস্তিষ্ক। তবে কি সেদিন নীল জেগেছিল? প্রশ্নটা মস্তিষ্কে জোড়া দিতেই সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকালো তিহু। বাইক এসে থামলো সিলেট নগরের অন্যতম অভিজাত এক শপিং কমপ্লেক্সের সামনে। বাইক থেকে নেমে কপতি মিলে এগিয়ে চলল ভেতরের দিকে। আজ আর তিহু আপত্তি করলো না, কেননা সে ভালো করে জানে এই লোকের সাথে তর্কে জড়ানো আর নিজের পায়ে নিজের কুড়াল মারা একই কথা। শপিং কমপ্লেক্সে এসে একটু বেশি তাড়াহুড়ো দেখালো নীল, যেন এরপর তার মহাগুরুত্বপূর্ণ এক কাজ বাকি আছে। আর সে খুব ভালো করে জানে তিহু বর্তমানে মুখে কুলো পেটেছে। শত প্রচেষ্টাতেও তার থেকে কোনো জবাব পাবে না। তাই আর কোনো রকম চেষ্টা করলো না। নিজের পছন্দ মতো প্রায় 10খানা শাড়ি আর সাথে ম্যাচিং হিজাব কিনল সে। কসমেটিক্সের তত একটা ধারণা না থাকায় চোখে ধরা এক্সপেন্সিভ সেটগুলো কিনে নিল চট করে জলদি। তবে বেরোবার পূর্বে সে লক্ষ্য করলো তিহু একটা ড্রেসের দিকে তাকিয়েছে, খুব সম্ভবত পাকিস্তানি। নীল সেদিকে না তাকিয়ে দোকানদার স্টাফদের উদ্দেশ্যে বলল, ম্যাডাম যেদিকে তাকিয়েছেন সেগুলো প্যাক করে দাও। স্টাফগুলো কিছুটা বিস্ময় নিয়ে বলল, কিন্তু স্যার ম্যাম তো স্পেশালি কোনোটার দিকে তাকায়নি, উনি তো প্রায় এই লাইনে থাকার সবগুলো ড্রেসের দিকেই তাকিয়েছিল। তাহলে সবগুলোই প্যাক করে পার্সেল করে পাঠিয়ে দিও। অকপটে কথাটা বলল নীল। স্টাফগুলোর সাথে বিস্মিত হলো তিহু নিজেও। স্টাফগুলো অবাক কণ্ঠে বলল, সবগুলো? বলেই নীল বেরিয়ে যেতে নিলে তিহু তাকে বাধা দিয়ে বলল, আপনার কি মাথা খারাপ? এত ড্রেস দিয়ে আমি কি করব? ড্রেস দিয়ে অন্যান্য মেয়েরা যা করে তুমিও তাই করবে।
আর যদি করার কিছু না পাও তাহলে প্রত্যেকটা ড্রেস পরে আমার সামনে এসে ট্রায়াল দিতে পারো। প্রমিস, গুড মার্কিং করব। এখন চলো, আর একটাও কথা নয়। তারা জবাবে মুখ কুচকাল তিহু। আর কোনো কথা না বলে এগিয়ে চলল বিরক্তি মুখে। তারা চলে যেতেই স্টাফগুলো একে অন্যের দিকে তাকিয়ে বলল, এত ড্রেস, এতগুলো অর্ডার একসঙ্গে আগে কখনো এসেছে স্যার? তারা মালিকের দিকে তাকাতেই লোকটা বলল, এটা জানো লোক নয় রে আনজার, এটা জমিদার বাড়ির বড় নাতির সঙ্গে দেশের নামকরা বিজনেসম্যানদের মধ্যে একজন ওয়াহাজ খান নীল। এনার ভাবসাবই অন্যরকম। পাশ থেকে একটা ছেলে বলল, এনাকে তো আমি মিডিয়াতেও দেখেছি, মেবি ছাত্রনেতা ইনি, তাই না? হ্যাঁ, ভবিষ্যৎ মন্ত্রী। ভবিষ্যৎ মন্ত্রী মানে বর্তমানে ওনার জনপ্রিয়তা তুঙ্গে, শুধুমাত্র বয়সের কারণে পিছিয়ে আছে। উনি নির্বাচনে দাঁড়ালে প্রথম চান্সেই সংসদ সদস্য হওয়ার উপযুক্ত। আর ওনার যোগ্যতা নিয়ে কথা বললেই ওনাকে ভবিষ্যৎ মন্ত্রীর থেকেও বড় কিছু মনে হয়। প্রায় অর্ধ ঘন্টার রাইড শেষে বাইকে এসে থামলো এক আলোক সজ্জিত নির্জন স্থানে। দেহু ভ্রু কুচকে তাকালে নীল বলল, বাইক থেকে নামুন ম্যাডাম। এখানে নামবো কেন? বাসা তো অন্যদিকে। আপনার সঙ্গে পরকিয়া করতে এসেছি এখানে, তাই নামুন। মানে আর কি, বিয়ে করা বউ তুমি আমার, কিন্তু প্রশ্নটা এমনভাবে করছো মনে হচ্ছে কোনো অপরিচিত লোকের সাথে পরকিয়া করতে এসেছো। নামো। শেষ কথাটা কিছুটা ধমকের সঙ্গেই বলল নীল। দেহু মুখ কুচকে সঙ্গে সঙ্গে নামলো বাইক থেকে। কিছুটা বিরক্তি প্রকাশপূর্বক পাশে সরে দাঁড়ালো। নীল অবলীলায় বাইক থেকে নামলো। হুট করেই স্থানটার সমস্ত আলো নিভে গেল। স্বভাবতই ভয়ে কুঁকড়ে আসলো তিহু। এইটা এমন একটা সময় যখন তার রাগ, ঘৃণা, লজ্জা, অভিমান কিছুই কাজ করে না। ঠিক সেই জিনিসটাকে কাজে লাগিয়েছে নীল। আলো নিভিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করতে শক্ত করে আঁকড়ে ধরেছে তিহুর হাতটা। তবে তাকে এখনও এমন ভয় পেতে দেখে সামান্য ঝুঁকে তার কানে ফিসফিসিয়ে নীল বলল, আমার সঙ্গে থাকাকালীনও এত ভয় ম্যাডাম? ডোন্ট ওয়ারি, যতক্ষণ এই নীল খান পৃথিবীর বুকে শ্বাস প্রশ্বাস নিচ্ছে ততক্ষণ তার অসভ্য বউয়ের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, প্রমিস। তিহু রাগ দেখাতে গিয়েও ভয়ের কারণে কিছুই করতে পারল না। নীল তাকে আঁকড়ে ধরে এগিয়ে চলল সামনের দিকে। হঠাৎ সে বলল, চোখ দুটো কি একটু বন্ধ করা যাবে? কেন? ভয় নেই, আমি তো আছি। তিহু না চাইতেও চোখ বন্ধ করলো। হঠাৎ জ্বলে উঠল সমস্ত আলো। বাহারি রঙা আলোয় উজ্জ্বল হলো পুষ্পসজ্জিত স্থানটা। চোখ মেলল তিহু। হঠাৎ এমন আলোক ঝলকানিতে চোখ বুজে আসলেও সর্বশক্তিতে সেটিকে খুলে রাখলো তিহু। চারদিকে এক ঝলক তাকিয়ে বুঝলো স্থানটা শুধু ফুলে নয়, বেলুন দিয়েও সাজানো রয়েছে। খোলা আসমানের নিচে স্থানটা বড্ড মনোরম লাগছে। তবে সে খেয়াল করলো বেলুনের গায়ে কি যেন লেখা। ভ্রু কুচকে সে এগিয়ে গেল বেলুনগুলোর দিকে। কাছাকাছি এগিয়ে আসতেই দৃষ্টিগত হলো সেখানে বড় বড় করে লেখা আই এম সরি। অন্য একটাতে লেখা সরি নূর, আরেকটাতে এই নূর শুনছো, আই এম সরি। পাশেরটাতে রিয়েলি সরি। এভাবে প্রায় 1000টা বেলুন সজ্জিত হয়ে আছে, এক একটাতে এক একভাবে দুঃখের বহিঃপ্রকাশ। তিহু অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকালো। তবে এবার নীলের পরিবর্তে 1000টা উড়ন্ত বেলুনকে দেখতে পেল সে, যেগুলোতে সদ্য বাতাসে ছাড়া হয়েছে। প্রত্যেকটাতে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে দুঃখের বহিঃপ্রকাশ। শয়ে শয়ে উড়ন্ত বেলুনগুলো এগিয়ে চলেছে উন্মোচিত দিগন্তের দিকে। রাতের আকাশে আজ রূপালি থালার ন্যায় বৃহৎ চাঁদ। বেলুনগুলো যেন পাড়ি জমাচ্ছে চাঁদের দেশে। হঠাৎ তার মধ্য থেকে ভেসে আসলো গভীর পৌরুষ কণ্ঠের তীব্র অনুশোচনা। শুনছো নূর, তোমার নেতা সাহেব আর কখনো তোমার উপর রাগ করবে না, সে অনুতপ্ত। গভীর নির্জন এক নিঃসতি। কোলাহল শূন্য জমিদার বাড়ির মৃদু আলোক সজ্জিত আঙ্গিনায় দাঁড়িয়ে আছে কতগুলো নবীন প্রাণ। রিশাদ, নিহিত, ফাহাদ, সামির আর জুনাইদ। সেই সঙ্গে জুটেছে আরেক নোবেল প্রাপ্ত বজ্জাত, সামিরের অতীব প্রিয় বন্ধু রুদ্র। ঘড়ির কাঁটায় রাত 2টো চলমান। এই মধ্যরাতে এতগুলো মাথা একত্র হয়েছে এক মহা অকাজের উদ্দেশ্যে। রুদ্র রিশাদের কাঁধ ঝাঁকিয়ে বলল, হেই ব্রো, হোয়াটসঅ্যাপ, তোমাকে তো ঠিক চিনলাম না। পাশ থেকে সামির বলল, হারামজাদা, আস্তে কথা বল। দাদিজান যদি জানতে পারে এই রাতে
আমরা কয়েকজন মিলে কি করতে যাচ্ছি, তাহলে কালকে থেকে রাস্তায় থালা হাতে নিয়ে বসা লাগবে। জুনায়েদ হেসে বলল, ডোন্ট ওয়ারি, সঙ্গে একটু ঝিঁকি টানবি, দেখবি সেই ইনকাম। চুপ থাক। রিশাদ রুদ্রের জবাবে বলল, আমি গেস্ট। কি বলো? তা তোমাকে এই ব্যাপারে ইনভলভ কে করলো? শালারা নিজে তো জাহান্নামে যাবে, সে সাথে তোমাকেও নেবে। আরে শোনা গো আমার মনে হচ্ছে তুমি একেবারে কনফার্ম জান্নাতি। তোদের থেকে পাপের পরিমাণ কম আছে আমার। রাত কি বাড়ছে না কমছে? ফাজলামি না করে দ্রুত চল, রাত পোহালে বিয়ে, 4টের ভিতরে ফিরে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, দ্রুত পা চালা। পশ্চাৎ পাশের পাঁচিল টপকে বিশাল এক নারকেল বাগানে একে একে প্রবেশ করলো সবগুলো। সারি সারি গাছগুলো বিন্যস্তভাবে সজ্জিত, দাম্ভিক ভঙ্গিমায় দাঁড়িয়ে। সবাই ধীরে সুস্থে নামতে পারলেও ফাহাদ নামার সময় সামান্য শব্দ হলো। রেগে তার মাথায় গাঁটটা মারল জুনায়েদ। লুকোচুরি পায়ে এগিয়ে চলল সামনের দিকে। খানিকক্ষণ পর বাগানের প্রায় মধ্যভাগে এসে থামলো সবগুলো। সামির সতর্ক কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।